সারা পৃথিবী জুড়ে কিন্তু লম্বা সময় ধরে একটা অস্থিরতা চলছে, মানে প্রায় ৪-৫ বছর ধরে পৃথিবী জুড়েই চলছে। কোভিড-19 এর পরে কিন্তু ব্যাক টু ব্যাক এলো কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এখন যে মধ্যপ্রাচ্যে একটা বড় অস্থিরতা। তো সব মিলিয়ে যে অবস্থা তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের অর্থনীতিকে কিন্তু বড় রকমের একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে গত ২ বছর ধরেই কিন্তু প্রবৃদ্ধির চাকা খুব একটা ঘুরছে না। মানে সেই আজ থেকে ১.৫ দশক আগে যেরকম আমরা প্রবৃদ্ধির মধ্যে ছিলাম, এখন সেই জায়গায় ফেরত গেছি। তো এটা আসলে আমরা প্রত্যাশা করি না। এর পাশাপাশি এই ডলারের যে ক্রাইসিস সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আমাদের রেমিটেন্সে হঠাৎ করে কিন্তু একটা লাভ দিয়েছে। মানে এই যে বিশেষ করে যে ১১০ টাকা থেকে ১১৭ টাকা যে ডলারের রেটটা হলো, এবং এর পাশাপাশি কিন্তু আসলে প্রাইভেট ব্যাংকের এমডিরা দৌড়ঝাঁপ শুরু করছিলেন মে মাসে এবং জুন মাসে। আমরা পরপর দেখলাম যে আসলে প্রথমে মে মাসে প্রায় 2.25 বিলিয়ন এলো এবং এই জুন মাসের কিন্তু প্রথম ২৩ দিনে কিন্তু $2 বিলিয়ন ক্রস করেছে। খুবই স্বাভাবিক, কারণ ঈদের সময় তো মানুষ পাঠায় টাকা, এবং এটা কিন্তু অন্যান্য ঈদের সময় আমরা যেটা দেখেছি তার চাইতে এটা বেশি। এবং আমরা একটু আশা করছি যে এখন যেহেতু ফর্মাল চ্যানেল নিয়ে আসার জন্য বেশ কিছু তাগিদ রয়েছে বাংলাদেশ ব্যাংকের দিক থেকে, তো আশা করি যে এটা হয়তো কিছুটা প্রভাব রেখেছে। এটা যদি আমাদের কন্টিনিউ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। হ্যাঁ, যদি হয়, তবে এখানে অনেক রকমের সেটব্যাক রয়েছে, তো সেটা একটু অন্য বিষয়। কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা এত ঋণ নিচ্ছি এবং IMF কিন্তু কিছুদিন আগে আবার তাদের যে ইনস্টলমেন্ট সেটা কিন্তু দিল। আবার অন্যান্য জায়গা থেকে, বিশেষ করে যে এই মুহূর্তে বিশ্ব ব্যাংকে প্রায় 53টা প্রকল্প কিন্তু চলমান, এডিবি রয়েছে, এখন জায়গার টাকা দিচ্ছে। এরপরেও দেখা যাচ্ছে কি যে আমাদের সেই যে BPM এর হিসাবে সেই 20 বিলিয়ন 21 বিলিয়ন ডলারের মধ্যে ঘুরপাক খাচ্ছে আমাদের। মানে সেটা বেড়ে যে 30-এ যাবে সেটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, গ্রসে হচ্ছে 27, কিন্তু ওর মধ্যেই আছে, এটা কিন্তু বাড়ছে না। তার মানে হচ্ছে যে আমরা কিন্তু আসলে সেই অর্থে রোবাস্ট একটা যে ফরেন কারেন্সি রিজার্ভ সেটা কিন্তু তৈরি করতে পারছি না। এইটার কারণে সব রকমের অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এখন আমাদের যে ব্যাংকিং সেক্টর, এখন দেখা যাচ্ছে যে প্রায় 16%-এর মতো কি ঋণের সুদের হার। এই এত উচ্চ সুদের হারে কীভাবে ব্যবসায়ীরা ব্যবসা করবেন? এখন সব মিলিয়ে এখন যেটা দেখা যাচ্ছে যে আসলে ব্যবসায়ীদের জন্য যেহেতু কস্ট অফ ডুইং বিজনেস হাই, এটার কারণে কিন্তু আমাদের সেই প্রাইভেট ইনভেস্টমেন্ট সেভাবে কিন্তু হচ্ছে না। এখন এই বাজেটে যেটা হয়েছে যে 27% কিন্তু ইনভেস্টমেন্ট, মানে প্রাইভেট ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও ধরা হয়েছে। এখন এইটা হঠাৎ করে 24% থেকে 27% কীভাবে যাবে এই উচ্চ সুদের হারে? আর একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে এই রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক যে শুল্ক, সেই শুল্কটা কিন্তু অনেকখানি বেড়ে গেছে। কিন্তু এই সব কিছু সত্ত্বেও যে মানে আমি মনে করি যে বাংলাদেশের অর্থনীতির একটা স্বাভাবিক যে বা সহজাত যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অনেক চাপের মধ্যেও কিন্তু পারফর্ম করে। মানে অন্যান্য দেশের মতো কিন্তু ভেঙে পড়ে না। মানে আমরা শ্রীলঙ্কার উদাহরণ দিচ্ছিলাম যে শ্রীলঙ্কার মতো হয়ে যাবে কিনা, আমরা কিন্তু দেখলাম যে না, সে অবস্থা হয়নি। কিন্তু বাংলাদেশ আরও ভালো করতে পারতো যদি আমরা সুন্দর একটা, মানে তো আপনাকে অ্যাপ্রিশিয়েট করি, বাংলাদেশের মানুষ তো অত্যন্ত ভালো, অত্যন্ত ধৈর্যশীল। সেই ধৈর্যটা তো বাংলাদেশের মানুষ, আমি মনে করি যে এই বাজেটের এখনকার যে ডিরেকশন সেটা হলো যে এখন বলা হচ্ছে যে সেখানে মূল্যস্ফীতি কমানো হবে, মানে 6.5% নিয়ে যাওয়া হবে। কিন্তু সেই অর্থে আমি আসলে ওই যে বাজার ব্যবস্থাপনার ভালো কোনো কৌশল কিন্তু সেভাবে দেখতে পাইনি। আর যে প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়াবে, তো সেটার জন্য আসলে আমাদের সুদের হারের ক্ষেত্রে কী ধরনের ছাড় দেওয়া হবে, বা আসলে এটাকে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাওয়ার কোনো কৌশল আছে? ওই জায়গায় আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল কিন্তু, যে এবার বাজেটে যে এই যে বহুমুখী চ্যালেঞ্জ তৈরি হয়েছে, অর্থনীতির যে বিভিন্ন রকম আমরা সংকট দেখছি, সেখানে এবারকার বাজেটে কোনো উদ্যোগ কি দেখছেন যে কোনোভাবে এই সংকটগুলোকে মানে ট্রিটমেন্ট কোনো কিছু কি আছে কিনা? আসলে 1 বছরের মধ্যে এটা করা সম্ভব নয়। মানে এটা বহু বছর না, এটা তো 5 বছর। মানে এখন এই যে আগামী অর্থ বছরের 1 বছরের জন্য যে পরিকল্পনাটা রয়েছে, মানে আর্থিক পরিকল্পনা, তো সেইটা দিয়ে আস্তে আস্তে একটা দিকে যাওয়ার একটা দিক নির্দেশনা আছে। কিন্তু সেইটা আসলে কিভাবে যাবে, সংকটগুলো কিভাবে মোকাবেলা করবে, সেটা নিয়ে পরিষ্কার দিক নির্দেশনা আমি খুব একটা দেখতে পাইনি এই আগামী অর্থ বছরের বাজেটে। এবং যেটা পাশ হলো আজ মহান সংসদে, তো সেই জায়গাতেও খুব বেশি পরিষ্কার দিক নির্দেশনা নেই। তবে একটা বিষয় আছে এখানে, আমি বলবো যে একটা উজ্জ্বল দিক এই বাজেটের, সেটি হলো যে মেড ইন বাংলাদেশকে উৎসাহিত করা হয়েছে। দেশের ভিতর থেকে যদি র ম্যাটেরিয়াল সোর্সিং করেন, দেশের ভিতরে যদি উৎপাদন করেন, কারখানা করেন, এবং সেখান থেকে যদি আপনার দেশের ভিতরের বাজারকে টার্গেট করে এবং বিশ্ববাজারকে টার্গেট করে যদি পণ্য উৎপাদন করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু করের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। এবং এই বিষয়গুলো কিন্তু ব্যবসায়ীদের কিন্তু দেখতে হবে। তবে আমি মনে করি যে শুরুটা একটা ভালো হয়েছে, কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে আমি মনে করি যে বাজেটটা যদি বাস্তবায়ন করা যায়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে এই আগামী অর্থ বছরের শেষ দিকে গিয়ে হয়তো বাজারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দামের ক্ষেত্রে কিছুটা হয়তো কমে আসছে। 6.5% হবে না মূল্যস্ফীতি, কিন্তু হয়তো 7.5% যদি হয়, তাও সেটা আমি মনে করি যেটা বড় সফলতা। ধন্যবাদ।